আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মন্ত্রণালয়ের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত, চলবে অবস্থান কর্মসূচি। আজ অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামিক ব্যাংকে সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডে নতুন চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের কড়া জবাব ঢাকার। নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, ঠাকুরগাঁয়ের মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে পরিবেশ ঘোলাটে করতে চাইছে একটি গোষ্ঠী, আমির খসরু। এবং সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। এনসিপি ব্যত্যয় হলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার বিকেলে শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দর সাথে মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। আজ অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং 10ম গ্রেড সহ 7 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের উপর পুলিশি হামলা ও দাবি না মানায় মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনারে চুপ কর্মসূচি পালন করেন সারা দেশের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। 10ম গ্রেডে বেতন নির্ধারণ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ 3 দফা দাবিতে ঢাকায় আন্দোলন করছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। এ সময় 3 দফা দাবি দ্রুত পূরণের পাশাপাশি শাহবাগের শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। শনিবার শিক্ষক এবং পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সমন্বয়ক খায়রুন নাহার লিপি ও শামসুদ্দিন মাসুদ সহ 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর তারাও এসে যোগ দেন কর্মসূচিতে। মানে প্রশাসন চুপ করাতে চায়। 3 দফা দাবির বিষয়ে সরকার যদি আমাদের এই দাবি বাস্তবায়নে আগায় না আসে, প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি দিব। শিক্ষকদের এই আন্দোলনের ফলে বিভিন্ন জেলায় সরকারি 65,567টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। এসব বিদ্যালয়ে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে পড়াতে নিয়োজিত আছেন প্রায় 3 লাখ সহকারী শিক্ষক। ফলে শিশুদের শিক্ষা জীবনে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মতিপত্র পেয়েছে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে LOI এর অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। একই সঙ্গে আরও 7 জন পরিচালক নিয়োগ পাচ্ছেন, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে থাকছেন 5 জন এবং বেসরকারি খাত থেকে 2 জন। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে LOI ও লাইসেন্স চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পর্যালোচনা শেষে শুরুতে LOI এর সম্মতি দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে উত্থাপন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন সেটি ভুল এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে মনে করছে ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধান উপদেষ্টা
মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা তাদের নজরে এসেছে। তারা মনে করেন রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়। গেল শুক্রবার ভারতের একটি সংবাদ মাধ্যমে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। ওই সাক্ষাৎকারে সিং বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চান না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করতে চাইছে তারা গণতন্ত্রের পক্ষের গোষ্ঠী নয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচনের মনোনয়ন ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে বিএনপি মহাসচিব বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তা সংসদে আলোচনার মাধ্যমে পাশ হবে। আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বুঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জরুরি একটা ভোট। কেন? যে 15 বছর আমরা ভোট দেওয়া পাই নাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐকমত্য নয়। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐকমত্য হতে পারে। আমাদের 31 দফা সবকিছু কিন্তু ঐকমত্যে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। আমির খসরু বলেন, গণভোটে রাজি হয়ে বিএনপি উদারতা দেখিয়েছে, তবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা বিএনপি হতে দেবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি কোনো চাপ বা উদ্বেগ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম আরও জানান, আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে 2টি গুম এবং রামপুরায় জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি সেনা সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ আন্দোলনে ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের 14তম দিনে রোববার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জুহা সহ 2 জন সাক্ষ্য দেন। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে মোটেই কোনো চাপ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখ। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না, এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুমের 2টি ও রামপুরায় জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের বিচার নিয়ে গত বুধবার ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট 2টি বিশেষ আইন, যে কোনো আইনেই বিচার সম্ভব। এ নিয়েও কথা বলেন প্রসিকিউটর গাজী তামিম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। এর সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে,
তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য। এদিকে পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী সারোয়ার হোসেন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আইনজীবী সারোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন 5 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ থেকে সেনাবাহিনী উঠিয়ে নেওয়ার এখনো কোনো পরিকল্পনা নেই সরকারের। বলেন, এ বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সেনাবাহিনী আগের মতোই মাঠে দায়িত্ব পালন করবে। আগামী 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে কোনো আশঙ্কা নেই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি। ওই আসনে ভোটার ফর্ম পূরণ শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা বলেন, নারী খেলোয়াড়কে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা 10 আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এতদিন কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকা থেকে নির্বাচনের গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিশ্চিত করলেন ভোটে দাঁড়াবেন ঢাকা 10 আসন থেকে। উপদেষ্টা বলেন, সরকারের সাথে আলোচনা করে সময় মতো পদত্যাগ করবেন। কোনো দলের সাথে সমঝোতা নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ভাবছেন তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। একজন নারী খেলোয়াড়ের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিসিবি তদন্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়া ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব। এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে এখন পর্যন্ত সরকারের অংশ বলে মন্তব্য করে তা এড়িয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার বুঝিয়ে না দিলে উপদেষ্টাদের কাজ গড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এনসিপি সমর্থিত লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট এবং নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। মিজান শাহজাহানের আরও একটি রিপোর্ট। খুব অল্প কথাই বলবো। সংস্কার বিষয়ে চলমান সংকট সমাধানে সরকারকে আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিয়ে দায় এড়ানো যাবে না। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অনেক স্থানে ফেসিবাদী নেতাদের সম্পত্তি পাহারা দিচ্ছে বিএনপি। জোর করে দানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না, যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে। রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি। শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাতে পারে না, তুমি আসছে আমাদেরকে রাস্তায় পিটাবা।
দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলে অনলাইনে। আলোচনা সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, যারা সংসদে সংস্কারের কথা বলে তারা পুরানো কাঠামোকে টিকিয়ে রাখতে চায়। নোট অফ ডিসেন্টে আছে না 4টা এক্সেপশন, এই প্রশ্নটার যদি উত্তর হ্যাঁ না আসে, কে একজন হ্যাঁ বললো, তারপরে এটা ইন্টারপ্রিটেশন কি, সে কিসে ভোট দিয়েছে, 4টা এক্সেপশনে না 2টা এক্সেপশনে, এটা তো বোঝার উপায় নাই। সো যেইটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে লিপিবদ্ধ হয়েছে সেটার উপরেই গণভোট হওয়া উচিত, জনগণের রায় নেওয়া উচিত এবং জনগণের রায়কে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জনগণ যথেষ্ট সচেতন। বক্তারা বলেন, ব্যক্তির পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে জুলাই যোদ্ধারা। একটু আগেও একজন বলে গেলেন যে গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, 16-17 বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে, তবে এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনমনের শঙ্কা থাকলেও যথাসময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের জামিনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন। এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন। আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে, কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনে তৎপরতা চালাতে পারে, তাদের যদি আপনার বেশি জামিন হয়ে যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি। লিগ্যাল এইডের সংস্কার এবং মামলার জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে, একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আগামী 18 নভেম্বর চূড়ান্ত প্রবাসী ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা বলেন। এদিকে রাত 8:30টার দিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে আমরণ অনশন ভাঙলেন আম জনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। পরে তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দেখতে নির্বাচন কমিশনের সামনে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। এ সময় আম জনতা পার্টির নিবন্ধনের বিষয়টি ইসিকে পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আম জনতা পার্টিকে অনশন ভেঙে আইনগতভাবে আপিলের আহ্বান জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করে বিজিসি, আরএফইডি এবং বিবিসি মিডিয়ার প্রতিনিধি দল। কেপিআর প্রতি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকবো এটা। আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? রপ্তানি বাণিজ্যের নামে বিদেশে $97 মিলিয়ন পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। দীর্ঘদিন তদন্তের পর এই অনুমোদন দেওয়া হলো। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেবে সিআইডি। এদিকে পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবকাতুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম।
যেটির মালিকানা সালমান রহমান। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় 2020 থেকে 2024 সালে মাত্র 4 বছরে বিদেশে রপ্তানি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 জন। এই বিপুল পরিমাণ অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করেছে অভিযুক্তরা। ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংক মতিঝিল শাখাকে। সিআইডি প্রধান জানান, রপ্তানির মাধ্যমে এসব অর্থ আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধান শেষে অর্থ পাচারের সত্যতার প্রমাণ মেলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সিআইডি। আর গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কনসার্ন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই $97 মিলিয়ন এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় সিআইডির আইনজীবী জানান, পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনার জন্য সকল ধরনের আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নেড পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার আছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। সহযোগী প্রতিষ্ঠান ওটামলুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে সিআইডি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। গত 15 বছর আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে পরিণতি হিসেবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নাটোর 2 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুরে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে টালবাহানা না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দুলু। বলেন, দেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এবার নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত হলে বিএনপির নেতাকর্মীরা এর উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত করেছে। আজকে তাদের পরিণতি কি? আজকে তাদের পরিণতি, আজকে দেশ ছেড়ে তারা আজকে ভারতকে আশ্রয় দিয়েছে। তাই আমি আপনাদের বলতে চাই, জামাতের ভাইরা, দয়া করে আর ষড়যন্ত্র চক্রান্ত করবেন না। এবার খেলার খবর। আসন্ন যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন এবং ফটো সেশন হল রোববার। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা খেলা দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে যায় লাল সবুজের জার্সিধারীরা। 24 দেশের অংশগ্রহণে আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বসবে যুব বিশ্বকাপের 14তম আসর। পরাগারমানের রিপোর্ট। ভারতের চেন্নাই ও মাথুরিতে যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ দলের শুধুমাত্র অংশগ্রহণ নয়, এ যেন দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে যুব দলের এই টুর্নামেন্ট। 14তম আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দল। এফ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাঠে নিজেদের সেরাটা খেলার তাগিদ দেন যুব বিশ্বকাপগামী দলকে। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। সেই বাঁশি বাজার আগ পর্যন্ত হাল ছাড়বে না। তোমরা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে খেলবে। তোমাদের সেরাটা দাও। দেশবাসীর ভালোবাসা ও সমর্থন তোমাদের সাথে রয়েছে। ক্রিকেটের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ যুব হকি দল। র্যাঙ্কিংয়ে উন্নতির বাসনা ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। কোচিং টিমের টার্গেটই ছিল যে প্রত্যেকটা খেলা ওনারা যেন স্ট্রংলি খেলতে পারে। ইফ দেয়ার ইজ আ লস, ইট শুড নট বি আ বিগ মার্জিন।
দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অধ্যবসায় বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বের সেরা দলগুলোর চোখে চোখ রেখে এবার লড়াই করার সময় লাল সবুজের দলের। ওরাও 11 জন খেলবে, আমরা 11 জন খেলবো। ওরা আমাদের প্রতিপক্ষ, আমরা ওদের প্রতিপক্ষ। কারণ আমরা যদি আগেই ভাবি ওরা আমাদের থেকে অনেক ভালো, বা আমরা যদি এটা ভেবে থাকি যে না আমরা ওদের সাথে লুজ করবো, তাহলে আমরা আগেই হেরে গেছি। সো আমাদের যতটুকু ফাইটিং করা দরকার আমরা ফাইট করবো, যে না ভালো একটা খেলা যতটুকু খেলা যায় তাদের সাথে, ওই ফাইটিংটা আমরা সবসময় করবো। বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর মুখোমুখি হওয়ার আগে 3 জন কোচের অধীনে দীর্ঘ 5 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে যুব হকি দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। মন্ত্রণালয়ের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত, চলবে অবস্থান কর্মসূচি। আজ অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকে সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডে নতুন চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের কড়া জবাব ঢাকার। নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে পরিবেশ ঘোলাটে করতে চাইছে একটি গোষ্ঠী, আমির খসরু। এবং সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। এনসিপি ব্যত্যয় হলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।